লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। ভারত সরকার যে কোনো কারণেই হোক খন্দকার মোশতাক আহমেদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। চরম দুর্নীতি। জয় বাংলা শের তাজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুরু থেকেই নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মত পার্থক্য হতে থাকে। ভারত সরকার যে কোনো কারণেই হোক খন্দকার মোশতাক আহমেদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। ইতিমধ্যে থিয়েটার রোডের প্রধানমন্ত্রী সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতার কথা প্রকাশ হয়ে পড়তে থাকে। নীতিগত অনেক বিষয়ে জনাব তাজউদ্দিন ও তার পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ব্যবধান গড়ে উঠতে থাকে। ভারতীয় সরকারও জনাব মোশতাকের প্রতি বিরূপ হয়ে ওঠে। বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে জনাব খন্দকার মোশতাক আহমেদ গোপনে সিআইএর মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। অস্থায়ী সরকারের অলক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় তিনি নাকি পাকিস্তান সরকার ও শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে পূর্ব পাকিস্তানের সমস্যার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাবার চেষ্টায় আছেন। তার এই উদ্যোগের পেছনে আওয়ামী লীগের দক্ষিণপন্থী বেশ একটি বড় প্রভাবশালী অংশের সমর্থনও নাকি রয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার পর অল্প কিছুদিনের মধ্যেই জেনারেল ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতাদের মাঝে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। নেতাদের অনেকেই তখন মুক্তিযুদ্ধ করার সাহস বা কোনোদিনই দেশ স্বাধীন করা যাবে কিনা এ বিষয়ে বিশেষ সন্দেহ পোষণ করতেন। তাদের মনোভাব ছিল এরূপ, যা হবার তা তো হয়েই গেছে, আখের যতটুকু গোছাবার তাও বেশ গুছিয়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে না পারলে গোছানো সম্পদ ভোগ করা যাবে না। তাই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগটাও বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তারা কলকাতায় বেশ আরাম আয়েশেই সময় কাটাচ্ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল। এতে তাদের সম্মানের শুধু মানহানি হচ্ছিল তা নয়, তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়ছিল মুক্তিযোদ্ধারা। তারা যেখানে অনাহারে অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে লড়ছেন, তখন এ সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেসুমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করেছিলেন অতি নির্লজ্জভাবে। এ অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ দেখে দোদুল্যমানতায় ভুগছেন। অনেকেই আবার ভারতীয় নীল নকশার কথা আজ করতে পেরে শঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু তাদের ফিরে যাবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার। ভারত সরকার কিছুতেই চাচ্ছে না বাংলাদেশ প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুক। তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে জনাব তাজউদ্দিন প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হন, ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনো রকম আপোষের বিরোধিতা করছিলেন। তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে। এইভাবে সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছিল। হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী মোশতাক আহমেদ আমেরিকা যাচ্ছেন লন্ডন হয়ে এক সফরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ প্রধান এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মত বিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করবেন তিনি এ সফরকালে। অতএব তার এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। যাবার সব প্রস্তুতি প্রায় শেষ। কামাল সিদ্দিকীও যাচ্ছেন সফর সঙ্গী হয়ে, কিন্তু সেই অবস্থাতে আকস্মিকভাবে সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার। শুধু তাই নয়, মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। জনাব মাহবুবুল আলম চাষিকেও সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে।
এই ধরনের পরিবর্তনের কারণ সম্পর্কে সবকিছুই চেপে যায় তাজউদ্দিন সরকার, কিন্তু পরে সব গোপনীয়তায় ফাঁস হয়ে যায়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে যে জনাব মোশতাক আহমেদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের সাথে যোগাযোগ রক্ষা করতে চাচ্ছিলেন। তার লন্ডন সফরের উদ্দেশ্যে ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটা চূড়ান্ত ফয়সালা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো। এই চক্রান্তের খবর পেয়ে জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশেই ওই পদক্ষেপ নিতে বাধ্য হন। আরও তথ্য জানা যায় খন্দকার মোশতাক আহমদ, ইয়াহিয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল। ভারতীয় নীলনকশা এবং মুজিবনগর সরকার চরম দুর্নীতি। আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ এবং তাদের তলবি বাহকরা মুক্তিযুদ্ধের সুযোগে চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে। শুধুমাত্র বগুড়ার টেস্ট ব্যাংক থেকে লুট করা হয়েছিল 56 কোটি টাকার উপর। এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটি অংশ। কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনিমিনি খেলার ন্যাক্কারজনক ইতিহাসের কোনো জবাব আওয়ামী লীগ সরকার প্রবাস কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেওয়ার কোনো প্রয়োজনই অনুভব করেনি। মন গড়া হিসাবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না। সংগ্রামকালের লুটপাটের সম্পদে রাতারাতি রাজনৈতিক নেতারা, তাদের পরিবার পরিজন এবং চিহ্নিত কিছু আমলা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিলেন। বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা। সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠেছিল। সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম এ সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার। এ ব্যাপারে কর্নেল ওসমানীর সাথে কথাও হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ায় বিশ্ব পরিসরে সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকে ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই। সব শুনে তিনি বলেছিলেন অভিযোগ যুক্তিসম্পন্ন, কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব। অবশ্যই এ সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে, কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে গণ আদালতে। তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা, কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত তো দূরের কথা, কোনো কোর্ট আদালতেও ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি। কারণ ওই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিলেন। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থাও হচ্ছিল ঠিক তাই। লুটপাট চুরিচামারি বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে। কর্নেল ওসমানীর কথা শুধু কথা হয়েই থেকে যায়। স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারেই ন্যায়সঙ্গত কোনো বিচার পায়নি জাতি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে। শুধু পেয়েছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, প্রতারণা ও বঞ্চনা। লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটি বিবরণ নিচে দেওয়া হলো। লুটপাটের সমিতির সদস্যরা যখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল, বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বেহিসাবি খরচার জন্য জয় বাংলা শেঠ বলে পরিচিত, যেখানেই তারা যান মুক্ত হস্ত্রে বেসুমার খরচ করেন, থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে। সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ড প্রিন্সেস, ম্যাক্স, ট্রিঙ্কস, ব্লু ফক্স, মলিন রু, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলো জয় বাংলা শেঠদের ভিড়ে জমে ওঠে। দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েশি জীবন। বয় বাবুর্চিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন। এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক দিন হোটেল গ্র্যান্ডের বারে মদ্যপান করতেন। তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কবজা করেছিলেন কোনোভাবে। তার কাছে রয়েছে প্রায় 4 কোটি টাকা।
একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন। বারম্যানরা কাচুমাচু হয়ে তাকে জবাব দেয় সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেওয়া হয়েছে। জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঙালি শেঠ। টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি হোটেলটাই পুরো কিনে নিতে চান। বেসামাল কিন্তু শাসালো খদ্দের, তাই বারম্যানরা চুপ করে সবকিছু হজম করে যাচ্ছিল। শেঠ আবল তাবল বকে পরে একজন বারম্যানকে হুকুম দেন কাল বার খোলার সময় থেকে বন্ধ করার আগ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মদ পরিবেশন করা যাবে না, তারাই শুধু থাকবেন বারে। তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার এলে শেঠ তাকে প্রশ্ন করেন রোজ আপনাদের বারের সেল কত টাকা? ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায়। শেঠ তখন তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন। পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমের টাবে ভরে দেওয়ার ব্যবস্থা করা হয়, তিনি তাতে গোসল করবেন। ম্যানেজার তার কথা শুনে থ হয়ে গিয়ে মাতালের প্রলাপ মনে করে কোনো রকমে সেখান থেকে কেটে পড়েন। আরেকদিন আর একজন জয় বাংলা শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতো পরার দিনটি উদযাপন করার জন্য ফ্লু ফ্লক্স রেস্টুরেন্টে প্রায় 100 জনের একটি শানদার পার্টি দেন। এছাড়া অনেক শেঠরা শিল্পী এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন। অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে থাকেন, আগ্রহী হয়ে ওঠেন। তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্য চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই অভিপ্রায়ে অনেকেই ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন তার ওপর। অনেকেই তার এই ঔদ্ধত্যে ক্ষেপে গিয়েছিলেন। তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে। কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণ মুগ্ধ ভক্ত তাকে 9 লক্ষ টাকা দামের হীরের নেকলেস উপহার দিয়েছিলেন। দরগা রোডের বিশুবাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবারবর্গ। প্রবাসী সরকারের টাকার প্রায় সবটাই কালো কালো ট্যাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশুবাবুর বাড়িতে এবং 3 নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ের 3 তলার ছাদে 2টো কামরায়। সেখানে থাকতেন অর্থসচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার ডলি। এ টাকার কোনো হিসাব ছিল না। কলকাতার বড় বাজারের মারওয়াড়িদের সাহায্যে এগুলোর এক্সচেঞ্জ করা হতো। এ কাজের দালালি করেও অনেকে কোটিপতি হয়ে ওঠেন রাতারাতি। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ না করতে পেরে অসৎ হয়ে ওঠেন। কোনো এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএসপি অফিসারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেয়োনেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলংকার খুলে নিয়েছিলেন, এমন ঘটনাও ঘটেছে। এ ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে জাহির করার চেষ্টা করছেন আজ অবধি, কিন্তু তারা ছিলেন মুক্তিযুদ্ধের কলঙ্ক। তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কলঙ্কের ভাগী হতে হয়েছিল। যুব শিবির, শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক। ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় 1 কোটি শরণার্থী। তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী, যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল, কিন্তু তারা কতটুকুই বা দেওয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে? এ সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের। বগুড়ার স্টেট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনা ট্রেজারি থেকে। সে টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।